অনেক চেষ্টার পরেও বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের চাকরির এক্সটেনশনটা হলো না। তিনি শেষ কর্মদিবস পালন করবেন ২৩শে জুলাই। কেন তার এক্সটেনশন হলো না? বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শামসুল ইসলাম সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। কি আলাপ হয়েছে তাদের মধ্যে? আজকে প্রধানত এই দুটি বিষয় নিয়েই কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। ২০২৪ সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ২০২৪ সালের ৩রা আগস্ট যে দরবারটি আহ্বান করা হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে, এবং যেখানে মোটামুটি অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেনাবাহিনী কিছু একটা করবে। সেখানেও এই নাজমুল হাসানের অনেক ভূমিকা ছিল। তিনি ২রা আগস্ট রাত্রে গুরুত্বপূর্ণ সামরিক অফিসারদের ব্যক্তিগতভাবে কথা বলে রেজিম চেঞ্জের পক্ষে কনভিন্স করার চেষ্টা করেন, এবং এখন এটা খুব ক্লিয়ার যে মার্কিন ডিপ স্টেটের পক্ষে এই অ্যাডমিরাল নাজমুল হাসান অনেক দিন ধরেই কাজ করছেন। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, আমি বলেছিলাম যে তিনি মাঝে মধ্যেই এই চিটাগাঙে বিভিন্ন মার্কিন ব্যবসায়ী পরিচয়ে অনেককে নিয়ে যেতেন এবং সেখানে তিনি মিটিং করতেন। এখন ধারণা করা হচ্ছে যে সেই সব বৈঠকগুলো আসলে ছিল এই ২৪শে জুলাই আগস্টের রেজিম চেঞ্জের সম্পর্কিত। তো তিনি এই যে ডিপ স্টেটের হয়ে কাজ করলেন, তখনই তাকে কথা দেওয়া হয়েছিল, তিনি পিটার হাস এবং আরো যারা আছে তাদের সাথে মিলেই কাজ করছিলেন। কথা ছিল যে নাজমুল হাসানকে তিনি আগামী ২৩শে জুলাই তার শেষ অফিসিয়াল ডে, তারপরেও তাকে এক্সটেনশন দেওয়া হবে। কিন্তু অনেক চেষ্টা তদবিরের পরেও নাজমুল হাসানকে এক্সটেনশন দেয়া হচ্ছে না। কেন দেয়া হচ্ছে না? তারেক রহমানের সরকার অলরেডি নতুন নৌবাহিনী প্রধানের নাম ঘোষণা করেছেন। আইএসপিআর এর একটি বিবৃতিতে আমরা দেখেছি যে ২৪শে জুলাই থেকে এই নতুন যিনি ভাইস অ্যাডমিরাল হবেন, মিস্টার মিসবাউল আজিম, তিনি নৌ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এত বেইমানি করবার পরেও একটি নির্বাচিত সরকারকে অপসারণের ষড়যন্ত্রে জড়িত থেকে তার যে পুরস্কার পাওয়ার কথা ছিল, সেই পুরস্কারটি তিনি পাচ্ছেন না, তাকে চলে যেতে হচ্ছে। তার বাড়ি মুন্সিগঞ্জে। তার বেশ কিছু আত্মীয় স্বজনের সাথে আমার পরিচয় আছে। তারা দেখলাম কথাবার্তা বলছে যে এক্সটেনশনই যদি না পাবে, এখন তো সবাই তাকে বেইমান হিসেবেই চিনছে। আগামী দিন এই নাজমুল হাসান অন্যতম মীর জাফর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই নাজমুল হাসান প্রচন্ড দুর্নীতিবাজ একজন নৌবাহিনী প্রধান ছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় ডাইরেক্ট পারচেজ মেথডে তাকে কয়েকটা জাহাজ কেনার অনুমতি দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে বাংলাদেশে সরকারের নৌবাহিনীর ৩টা শিপইয়ার্ড আছে, একটা খুলনায়, একটা চিটাগাঙে এবং একটা নারায়ণগঞ্জে, এবং এখানে জাহাজ বানানো যায়। কিন্তু এই শিপইয়ার্ডে জাহাজ না বানিয়ে এই নাজমুল হাসান এই অর্ডারগুলো বেসরকারি খাতে দিয়েছিলেন, এবং শোনা যায় সেখান থেকে তিনি একটি বড় অঙ্কের কমিশন নিয়েছিলেন। তার স্ত্রী, যাকে অনেকেই আড়ালে আবডালে কেশিয়ার নামে ডাকেন, তিনিও এই ঠিকাদারি, এই বাণিজ্য দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তার স্ত্রীর একজন বান্ধবী, যার নামের প্রথম অক্ষর এফ,
তিনিও এইসব ঠিকাদারিদের সাথে নেগোসিয়েশন, চাঁদা কালেকশন এগুলোর সাথে জড়িত ছিলেন। নৌবাহিনী ফাউন্ডেশনের একজন এমডি, তার মাধ্যমেও এই ঠিকাদারদের সাথে যোগাযোগ করা, নেগোশিয়েট করা এগুলো করা হতো এবং এই উপায়ে তিনি দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থ কামাই করেছেন। কিন্তু তার ইচ্ছে ছিল যে তিনি এক্সটেনশনটা পেয়ে আরো কিছুদিন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু তার সেই ইচ্ছেটা পূরণ হলো না। এদিকে বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক এই মুহূর্তে ভারতে হয়েছে কয়েকদিন আগে, এবং তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মিস্টার শামসুল ইসলাম, তাদের মধ্যে একটা একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই 1 ঘন্টার বৈঠকে মূলত বাংলাদেশ ভারতের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে, এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহায়তা প্রদান করবে। ভারতের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল যে এর আগে ভারতের পক্ষ থেকে একটি 58 পৃষ্ঠার রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সেখানে বিভিন্ন জঙ্গি আস্তানার কথা বলা ছিল, এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিল বলেছিলেন যে 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সে 2 সপ্তাহ বহুত আগে চলে গেছে, আজ অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন সময়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু বাংলাদেশ বারবার কথা দিয়েও সেই কথাগুলো রাখেনি। বিশেষ করে ডক্টর খলিল যত নেগোশিয়েট করেছেন অধিকাংশই রাখা হয়নি, যার ফলশ্রুতিতে তারেক রহমানের ভারত সফরটা কিন্তু আটকে আছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ আলোচনায় যে কমিটমেন্টগুলো বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে এবং যার 97%ই বাংলাদেশ পালন করেনি। সুতরাং ভারত বলছে যে এই নেগোসিয়েশনের এই বিষয়গুলো যখন পালন করা হবে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা হবে। এদিকে ন্যাশনাল ডিফেন্স কলেজে গতকাল একটি প্রোগ্রামে গিয়েছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, এবং সেখানে এনডিসির যিনি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের সাথে ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রায় ঘণ্টাখানেক সময়ব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি বিস্তারিত জানা না গেলেও অনেকেই মনে করছেন যে ডিপ স্টেট কি তাহলে ফয়জুরকেই আগামীতে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে আনতে চাইছেন। এমনিতেই ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু তার দায়িত্ব পালনে লেজে গবরে অবস্থা করে ফেলেছেন, এবং মাঝে মধ্যেই আমরা শুনছি যে মার্কিন সরকার তাকে এই রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারের কথা ভাবছে। তো এই অবস্থায় তিনি আবার ফয়জুরের সাথে কি বৈঠক করেছেন, ডিপ স্টেট ফয়জুরকে কেন্দ্র করে কিছু ভাবছে কিনা, এই আলোচনা, এই ফিসফাস শুরু হয়েছে। কাল আমি সারাদিন প্লেনে থাকবো, পরশুদিন সকালে আমি সিডনি পৌঁছবো। সুতরাং আগামীকাল আমার পক্ষে কোনো এপিসোড রেকর্ড করা সম্ভব হবে না, এবং আশা করছি যে 19 তারিখ থেকে আমি আবার নিয়মিত হয়ে যাব। আজকে একদিনের জন্য আমি একটু থাইল্যান্ডে একটা ব্রেক নিয়েছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।